প্রায় 4 বছর পর আবারও ফিরল বাংতান মেম্বারদের সেই জাদুকরি ডিনার পার্টি। কিন্তু এবারের আড্ডাটা ছিল একদমই আলাদা। ক্যালিফোর্নিয়ার এক বিলাসবহুল রেস্টুরেন্টে 7 জন মেম্বার যখন একসাথে বসলেন, তখন বেরিয়ে এলো এমন কিছু গোপন তথ্য যা শুনে আপনিও অবাক হবেন। জানতেন কি, এই ট্যুরের মাঝপথে মেম্বাররা সবাই একসাথে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি জাংকুক 2 ঘন্টা ধরে জ্বরে থরথর করে কাঁপছিলেন। কিন্তু তার চেয়েও বড় সারপ্রাইজ হলো, কেন বাংতান মেম্বাররা এখন আর আগের মতো একে অপরের সাথে একদমই ঝগড়া করেন না। তাদের সেই চিরচেনা খুনসুটি কি তবে হারিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা এই ডিনার পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবটা এক্সপ্লেন করব। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখা যায় মেম্বাররা বেশ অদ্ভুতভাবে টেবিলের নিচ থেকে পপ আপ করে উঠে আসছে। জিমিন তো ওদের এই এন্ট্রি দেখে হেসেই অস্থির। জিন তখনই জানায় যে এই পরিকল্পনাটা ছিল আসলে জাংকুকের। জাংকুক মনে করেছিল সাধারণ মানুষের মতো দরজা দিয়ে হেঁটে আসাটা বড্ড সেকেলে দেখাবে, তাই সবাইকে এই সারপ্রাইজ এন্ট্রি দিতে হয়েছে। আজকের এই আড্ডায় ভি সঞ্চালক বা এমসির দায়িত্ব নিয়েছে। RM আর সুগা তাকে শুরু করতে বললে ভি বেশ গুরুগম্ভীর হয়ে বাংতানের সেই চিরচেনা পরিচয়টা দেয় এবং সবাই মিলে সমন্বয়ে বলে ওঠে, ডালিওরা বাংতান। মেম্বারদের চোখে মুখে অনেক দিন পর একসাথে হওয়ার আনন্দটা কিন্তু স্পষ্ট। এরপর জিমিন ভিকে প্রশ্ন করে, থেয়ংশি, আমরা এখন ঠিক কোন জায়গায় আছি? ভি উত্তর দেয়, তারা এখন ক্যালিফোর্নিয়ার সান হোসেতে আছে। RM যোগ করে, জায়গাটা হলো সান হোসের স্ট্যানফোর্ড। ক্যালিফোর্নিয়ার নাম শুনতেই জাংকুক নিজের মনে গুনগুন করে গান গেয়ে ওঠে। ওদিকে জেহব ইশারায় বুঝিয়ে দেয় যে তারা এখন আমেরিকার পশ্চিম দিকে সান ফ্রান্সিসকোর খুব কাছে অবস্থান করছে। ভি যখন বেশ আন্তরিকভাবে বলছিল মেম্বারদের সাথে একটা ভালো সময় কাটানোর জন্য আমি সবাইকে এখানে নিমন্ত্রণ করেছি, ঠিক তখনই জিমিন তাকে খোঁচানো শুরু করে। জিমিন হাসতে হাসতে পকেট থেকে ক্রেডিট কার্ড বের করানোর অভিনয় করে জিজ্ঞেস করে, তার মানে কি আজকের খাবারের পুরো বিলটা ভি একাই দিচ্ছে? মেম্বারদের এই খুনসুটি আর হাসাহাসি দেখে বোঝাই যাচ্ছে ডিনারের পরিবেশটা শুরু থেকেই কতটা জমজমাট। ডিনারের শুরুতেই RM বেশ আয়েশ করে সবাইকে বলল, চলো আমরা অ্যাপেটাইজার খেতে খেতে কথা বলি। ঠিক তখনই আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন সুগা। ভি সবাইকে জানালো যে সুগা নাকি ইদানিং বেশ কড়া ডায়েট করছে। সুগা নিজেই স্বীকার করলো যে ট্যুর করতে গিয়ে তার ওজন একটু বেড়ে গেছে, তাই এখন কমানো দরকার। এটা শুনে জিন কিন্তু চুপ থাকলো না। সে হেসেই খুন আর বলছে, উদ্ভট ব্যাপার হলো আমাদের 7 জনের মধ্যে শুধু সুগারই ওজন বেড়েছে। জিনের এই কথা শুনে পুরো টেবিলে হাসির রোল পড়ে গেল। আড্ডা আরো জমে উঠল যখন ভি বলল যে সুগা যদি ব্যায়াম শুরু করে তবে জাংকুকের চেয়েও তার শরীর খুব দ্রুত বাড়ে। জেহব হাসতে হাসতে যোগ করলো যে সুগার শরীর নাকি ব্যায়াম করলে রামেনের মতো টসটসে হয়ে ফুলে ওঠে। এই খুনসুটির মাঝেই টেবিলে বুড়াটা চিজ আর চমৎকার সব অ্যাপেটাইজার চলে এলো। জিমিন পরম যত্নে চিজ কেটে জিনের মুখে তুলে দিল। জিন সেটা খেয়ে চোখ বন্ধ করে তৃপ্তির সাথে জানালো খাবারটা সত্যিই দারুণ হয়েছে। তবে আনন্দের মাঝেই জেহব একটা গম্ভীর বিষয় শেয়ার করলো। সে জানালো এবারে ট্যুরে মেম্বারদের মধ্যে যেন অসুস্থতার একটা হিড়িক লেগেছে। জেহবের নিজেরও পেটে সমস্যা হয়েছিল। জাংকুক তখন তার নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলল, সে একবার অসুস্থতার কারণে টানা ঘুমিয়ে সন্ধ্যা 7টায় জেগেছিল আর 2 ঘন্টা ধরে জ্বরে কাঁপছিল। মেম্বাররা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে সম্ভবত আবহাওয়া বা বিদেশের পানির পরিবর্তনের কারণেই তারা বারবার অসুস্থ হয়েছে। অসুস্থতার কথা একপাশে সরিয়ে রেখে
জেহব ক্যালিফোর্নিয়ার আবহাওয়া নিয়ে বেশ উচ্ছ্বাস দেখালো। সে নিজেকে ক্যালি বয় দাবি করে বলল যে রাতে দৌড়াতে বের হলে এখানকার আকাশ ভরা তারা দেখতে তার খুব ভালো লাগে। এবার তারা বড় কোনো হোটেলের বদলেই সবাই মিলে একটি চমৎকার ভিলায় থাকছে, যা তাদের খুব স্বস্তি দিচ্ছে। কথার মাঝেই সবার সামনে চলে এলো জিভে জলানা মেইন কোর্স স্টেক আর ওয়াগিউ। খাবারের ঘ্রাণ আর পরিবেশনা দেখে আরএম আর জিমিন তো ভিড় চয়েসের প্রশংসা করতে অস্থির। জিমিন বলেই ফেলল, মাছ আর মাংস সবই তো দারুণ স্বাদের। ভিকে সবাই ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর একটা রেস্টুরেন্ট খুঁজে বের করার জন্য। সব শেষে জাংকুক গ্লাস উঁচিয়ে মেম্বারদের উদ্দেশ্যে একটি আবেগ ঘন টোস্ট দিল। সে বলল, বিগত দিনে অনেক কষ্ট করা বাংতান মেম্বারদের জন্য চেয়ার্স। আর এভাবেই এক দারুণ অভিজ্ঞতা আর হাসাহাসির মধ্য দিয়ে তাদের ডিনারটা শুরু হলো। ডিনার খেতে খেতে ভি হঠাৎ তার ফোন বের করলো। সে সবাইকে এই মুহূর্তে পান করা হোয়াইট ওয়াইনের বর্ণনা দিচ্ছে। সে জানালো এটি নাপা ভ্যালির স্যাটো মন্টেলেনা 2023 সাডোনে। মেম্বাররা বেশ মন দিয়ে তার কথা শুনছিল। কথার মাঝেই উঠে এলো জিমিনের ওয়াইন প্রীতির কথা। জেহব জিমিনকে নিয়ে মজা করে বলল, জিমিন আগে ছিল সোজু প্রেমী, কিন্তু সে এখন বেশ আভিজাত্যপূর্ণ হয়ে উঠেছে এবং ভালো ওয়াইন চিনতে পারছে। জিমিন হেসেই বিনীতভাবে উত্তর দিল, এটা আমার জন্য সম্মানের। আরএম তখন সবার কাছে জানতে চাইল ব্যায়াম করা বা কনসার্ট ছাড়া তারা এখন আর কি কি করছে। জেহব জানালো সে এখন ব্যায়াম, গিটার আর পিকল বল খেলা নিয়ে ব্যস্ত। ওদিকে জিন আর জাংকুক একই রুমে থাকছে। তারা জানালো যে তারা ইদানিং রুমে নিজেদের মতো কিছু খাবার যেমন সুজেবি বানিয়ে খাচ্ছে। সুজেবির নাম শুনে আরএম বেশ অবাক হলো। এরই মাঝে আরএম জানালো সে গতকাল সান ফ্রান্সিসকো ঘুরে এসেছে। জেহব অবাক হয়ে বলল, আরএম নাকি হোটেলে একদিনও শান্ত হয়ে বসে থাকে না। আরএম নিজেও স্বীকার করলো যে সে হোটেলে থাকতে একদমই পছন্দ করে না। ঠিক তার উল্টো চিত্র জাংকুকের ক্ষেত্রে। সে হোটেলে গেম খেলতেই বেশি পছন্দ করে। সবচেয়ে বড় চমকটা দিল জেহব। সে বেশ গম্ভীর হয়ে ঘোষণা করলো যে সে এখন পিকলবল টুর্নামেন্টে অংশ নিতে চায়। জাংকুক তো হেসেই অস্থির। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে জেহব সত্যি এটা নিয়ে সিরিয়াস কিনা। জেহব তখন জাংকুককে বুঝিয়ে বলল যে সে সত্যি ডাবলস টুর্নামেন্টে খেলতে চায়। মেম্বাররা সবাই মিলে উত্তর আমেরিকার পিকলবল ক্রেজ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করলো। কথার মোড় অন্যদিকে ঘুরে গেল যখন জেহব বেশ আবেগ নিয়ে বলল, এবারে ট্যুরটা আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর মনে হচ্ছে। আগে ট্যুর মানেই ছিল দম ফেলার সময় না পাওয়া। জিমিন আর জেহব স্মৃতিচারণ করছিল যে 2019 সালের ট্যুরগুলোর সময় বিশ্রামের সময়টুকুও আসলে কাটাতে হতো ঘুমিয়ে বা ক্লান্ত হয়ে পড়ে থেকে। তারা তখন অ্যালবামের কাজ বা ইন্টারভিউ নিয়ে এতটাই ব্যস্ত থাকতো যে শহরগুলো উপভোগ করার সময় পেত না। ভি তখন যোগ করলো যে এখন তারা কনসার্টের বাইরের এই ছোট ছোট মুহূর্তগুলো বা সুন্দর স্মৃতিগুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। জিমিন দাবি করলো সেই নাকি জেহবকে বুঝিয়েছিল যে এবারের ট্যুরটা যেন একটু রিল্যাক্স বা আরামদায়ক রাখা হয়। জিন জানান আরামদায়ক হওয়ার কারণে তার কাছে মনে হচ্ছে সময় অনেক দ্রুত কেটে যাচ্ছে। সুগা তখন তার অভিজ্ঞতার কথা বলল। সে এখন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কি করবে বুঝে পায় না। তাই সে দিনে প্রায় 6-7 ঘন্টা গিটার প্র্যাকটিস করে। তার মতে এবার সে সত্যি অনুভব করছে যে তার গিটার বাজানোর দক্ষতা বাড়ছে। সবশেষে জেহব খুব সুন্দর একটা কথা বলল। সে বলল, আগে তারা এতটাই ব্যস্ত ছিল যে একবার চোখ বুঝলে যেন কোরিয়াতে গিয়ে চোখ খুলতো। মাঝখানে সময়টা মনে থাকতো না, কিন্তু এখন তারা প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্তকে অনুভব করতে পারছে, যা তাদের মানসিক শান্তির বড় একটা কারণ।
ডিনারের আড্ডায় মেম্বাররা এবার ট্যুরের স্মৃতি নিয়ে কথা বলতে শুরু করলো। RM জাংকুককে জিজ্ঞেস করলো, এবারের ট্যুরে তোমার কাছে এখনো পর্যন্ত সবথেকে স্মরণীয় মুহূর্ত কোনটা? জাংকুক কিছুটা ভেবে উত্তর দিল, প্রথম কনসার্টটা। এই শুনে সুগা আর জিমিন হাসতে হাসতে বলল, কারণ ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। গোয়াং কনসার্টের সেই বৃষ্টির কথা মনে করে সবাই বেশ নস্টালজিক হয়ে পড়ল। জেহব হাসতে হাসতে বলল, বৃষ্টির মধ্যে পারফর্ম করার সময় সে নিজেকে সামলাতে পারছিল না, তার শুধু হাসি পাচ্ছিল। জিনও একমত হয়ে বলল যে বৃষ্টির মধ্যে নাচতে গিয়ে তাদের যে অবস্থা হয়েছিল তা সত্যি ভোলা সম্ভব নয়। বিশেষ করে দর্শকদের সেই উন্মাদনা তাদের মুগ্ধ করেছে। এরপর আড্ডার মোড় নিল বিভিন্ন শহরের দিকে। জিন জানালো, আমেরিকার ট্যাম্পা শহরের সেই স্টেডিয়ামের কথা তার খুব মনে আছে, কারণ সেখানে একটা অদ্ভুত ভাইকিং জাহাজ ছিল। জাহাজটা খুব শৈল্পিক আর রোম্যান্টিক ছিল বলে মেম্বাররা মনে করে। সুগা বলল এল পাসোর কথা। তার কাছে এল পাসোর পরিবেশটা কোনো মুভি সেটের মতো দারুণ লেগেছিল। জাংকুক তখন বলল, পাসোর সেই সুস্বাদু রামেন আর তোনকাৎসুর স্বাদ নেওয়ার কথা মনে করিয়ে দিল। সব থেকে বেশি প্রশংসা পেল মেক্সিকো সিটি। ভি আর জিমিন মেক্সিকোর মানুষদের প্রাণবন্ত স্বভাব নিয়ে বেশ কিছুক্ষণ প্রশংসা করল। জিমিন তাদের জাতীয় প্রাসাদ বা চ্যাপলটেপেক ক্যাসেল ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করলো। সে জানালো, প্রাসাদ থেকে যখন সে বাইরে তাকালো তখন রাস্তায় অগণিত মানুষের ভিড় দেখা গেছিল। জিমিন অবাক হয়ে ভাবছিল, এটা কি কোনো উৎসবের ভিড় নাকি আর্মিরা তাদের জন্য সেখানে ভিড় করেছে। তারা সবাই একমত হলো যে মেক্সিকোর আর্মিদের ভালোবাসা ছিল সত্যিই শক্তিশালী। সুগা তখনই মেক্সিকো সিটির সব থেকে বড় স্টেডিয়ামের নাম ইন্টারনেটে সার্চ করতে শুরু করলো। জেহব আর জিমিন তখন জানালো যে তারা যেখানেই কনসার্ট করুক না কেন, সব দেশের ফ্যানরা যখন সমন্বয়ে কোরিয়ান ভাষার আরিরাং গানটি গায় তখন তাদের শরীরের লোম খাড়া হয়ে যায় এবং তারা আবেগপ্রবণ হয়ে পড়ে। আড্ডার শেষ দিকে উঠে এলো জাপানের টোকিও কনসার্টের কথা। ভি আর জিমিন খেয়াল করেছে যে আগের তুলনায় জাপানি ফ্যানরা এখন অনেক বেশি জোরালোভাবে চিৎকার করে এবং আবেগ প্রকাশ করে। আগে তারা কিছুটা শান্ত ছিল, কিন্তু এবার তাদের উচ্ছ্বাস দেখে মেম্বারদের মনে হয়েছে ফ্যানরা সত্যিই তাদের অনেক মিস করছিল। জাংকুক এখানে একটি চমৎকার বিষয় খেয়াল করেছে। সে বলল, জাপানে কনসার্টের সময় ফ্যানরা ফোন হাতে নিয়ে ভিডিও করার বদলে কনসার্টটা সরাসরি নিজেদের চোখে উপভোগ করার চেষ্টা করে বেশি, যা পারফর্মার হিসেবে তাদের অনেক বেশি আনন্দ দেয়। আড্ডার মাঝখানে ভি বিলি আইলিসের একটি ইন্টারভিউয়ের প্রশংসা তুলল। জেহব তখন বুঝিয়ে বলল যে বিলির মতে কনসার্টে ফোন উঁচিয়ে রাখাটাও এখন ফ্যানদের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। RM বেশ চমৎকার একটা কথা বলল। সে বলল, আসলে ফ্যানদের জোর করার কিছু নেই। এক এক দেশের মানুষ এক একভাবে কনসার্ট উপভোগ করে। কেউ ফোন ধরে রাখে, আবার কেউ ফোন নামিয়ে রেখে পাগলের মতো নাচে। জাংকুক আর জিমিনও একমত হয়ে বলল যে তারা চায় ফ্যানরা যেন সেই মুহূর্তটা মন ভরে উপভোগ করে এবং খুশি থাকে। ঠিক এই সময় ভি সবাইকে একটু ইমোশনাল করে দিয়ে জিজ্ঞেস করলো, আমার সাথে কাজ করে তোমাদের কেমন লাগছে? সবাই হেসেই অস্থির। জিন তখন বেশ বড় ভাইয়ের মতো উত্তর দিল। সে বলল, 7 জন একসাথে থাকলে কখনোই বোরিং লাগে না। আমি যদি কোনো ভুলও করি আমার মনের কোণে একটা শান্তি থাকে যে এই বাকিরা তো আছেই, ওরা সব সামলে নেবে। জিনের চোখে মুখে এই আত্মবিশ্বাস দেখে মেম্বাররা বেশ খুশি হলো। জেহব তখন তার মনের কথা শেয়ার করলো। সে বলল, একাকী কাজ করার সময় সব সময় মাথায় আসতো বাকিরা এখন কি করছে, কিন্তু যখন আমরা 7 জন একসাথে থাকি তখন সেই দুশ্চিন্তাগুলো আর থাকে না। সবাই মিলে একই কাজ করছি,
এটাই সব থেকে বড় পাওয়া। মেম্বাররা তখনই হিসাব করে দেখল যে 4 বছর পর তারা আবার পূর্ণাঙ্গভাবে কামব্যাক করছে। কথার মোড় ঘুরে গেল যখন তারা তাদের বয়সের পরিবর্তন নিয়ে আলোচনা শুরু করলো। তারা এখন আর সেই 20 বছরের তরুণ নেই, সবাই 30-এর কোঠায় পা দিচ্ছে। নামজুন মজা করে বলল, 20 বছর বয়সে আমরা ছিলাম নির্ভীক, কিন্তু এখন আমরা অনেক বেশি সচেতন। জাংকুক এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলল। সে জানালো আগে সে কোনো কিছু পরোয়া করতো না, কিন্তু এখন সে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে নিজের লুক বা ডায়েট নিয়ে অনেক বেশি ভাবে। সে রসিকতা করে নিজেকে একটু ভীতু বা সাবধানী দাবি করলো। ভি তখন বলল যে বয়সের সাথে সাথে তারা সবাই এখন অনেক বেশি নমনীয় বা শান্ত হয়ে গেছে। আগে তারা ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে প্রচুর ঝগড়া করত, কিন্তু এখন আর সেই দিন নেই। তারা এখন একে অপরকে কথা না বললেও বুঝতে পারে। ভি একটা মজার উদাহরণ দিল। সে বলল, এখন জিমিন যদি রেগে থাকে আমি বুঝে যাই ও আসলে রাগী নয়, ওর সম্ভবত খিদে পেয়েছে। এই শুনে সব মেম্বার হাসতে থাকে। আরএম সবশেষে খুব সুন্দর করে পুরো বিষয়টা গুছিয়ে বলল। সে জানালো গত কয়েক বছরে পুরো পৃথিবী বদলে গেছে। করোনা এসেছে, এআই এসেছে। এই পরিবর্তনের সাথে তাল মেলাতে মেম্বাররা ব্যক্তিগতভাবে অনেক পরিণত হয়েছে, কিন্তু যখনই তারা 7 জন একসাথে হয় তখনই সেই পুরনো বাংতান এনার্জি আবার ফিরে আসে। একে অপরের প্রতি এই গভীর শ্রদ্ধা আর ভালোবাসাই মূলত বিটিএস 2.0 এর মূল ভিত্তি। আড্ডার একদম শেষ দিকে টেবিলে চলে এলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা চমৎকার সব ডেজার্ট। জিমিন তো এখানকার খাবারের মান দেখে এতটাই মুগ্ধ যে সে বারবার বলছিল এখানকার খাবার সত্যি লেজেন্ডারি। ডেজার্ট উপভোগ করতে করতেই ভি আবার পরবর্তী অ্যালবামের কথা তুলল। সে জানালো আজকের এই ডিনারের সুন্দর স্মৃতিগুলো তাদের আগামী কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সুগা এখানে খুব পরিপক্ক একটি পরামর্শ দিল। সে বলল পরবর্তী অ্যালবামটি খুব বেশি জটিল বা ভারী করার দরকার নেই, বরং কিছুটা সহজ সরল বা সিম্পল রাখলেই ভালো হবে। মেম্বাররা স্মৃতিচারণ করছিল যে তাদের গত অ্যালবামে 14টি গান ছিল এবং অনেক গানই তারা সব জায়গায় পারফর্ম করার সুযোগ পায়নি। ভি তখন মজা করে প্রস্তাব দিল, তাহলে পরের বার কি আমরা 30টি গান নিয়ে আসবো? জিমিন আর জিন হেসেই অস্থির। ভি আরও রসিকতা করে বলল, অ্যালবামের নাম হতে পারে আরিরাং 2 বা আরারিও। হাসাহাসির মাঝেই উঠে এলো বিটিএস এর 13তম বার্ষিকী এবং ফেস্টার কথা। ভি সবাইকে মনে করিয়ে দিল যে তারা আজ এই ডিনার টেবিলে বসেই তাদের ফ্যামিলি ফটো তুলেছে। যে হোক বেশ গর্ব নিয়ে বলছিল 13 বছর একসাথে থাকাটা কিন্তু চারটিখানি কথা নয়। সে আর্মিদের জন্য বুসান কনসার্টের সেই বিশেষ উপহার এবং আসন্ন ফেস্টা ইভেন্ট নিয়ে তাদের উত্তেজনার কথা শেয়ার করলো। ভিডিওর একদম শেষ পর্যায়ে ভি তার এন্ডিংমেন্ট বা বিদায়ী ভাষণ দেওয়ার প্রস্তুতি নিল। সে বেশ আবেগপ্রবণ হয়ে আর্মিদের উদ্দেশ্যে বলতে শুরু করলো যে দীর্ঘ বিরতির পর ফিরে এসেও আর্মিদের একই রকম ভালোবাসা পাওয়াটা তাদের কাছে স্বপ্নের মতো। সে চায় আর্মিরা যেন বিটিএস এর প্রতিটি ইভেন্ট মন ভরে উপভোগ করে। তবে ভিয়ের এই সিরিয়াস স্পিচের মাঝেই মেম্বাররা খেয়াল করলো সে আসলে তার ফোনের এআই মানে জেমিনাই থেকে দেখে স্পিচটা দিচ্ছিল। এটা দেখে মেম্বারদের সে কি হাসি। জিমিন আর জাংকুক তো হেসেই গড়াগড়ি খাচ্ছিল। সবশেষে ভি তার ফোনের এআইকে পাশে সরিয়ে রেখে নিজের মন থেকে বলল, বিটিএস এর এই 7 জনের যাত্রা আগামীতেও চলতেই থাকবে। জাংকুক তখন গ্লাস উঁচিয়ে সবাইকে শেষ টোস্ট বা চিয়ার্স করতে বলল। সবাই মিলে সমন্বয়ে তাদের চিরচেনা স্লোগান দিল, ডালিওরা বাংতান। আর ঠিক যেভাবে ভিডিও শুরুতে তারা টেবিলের নিচ থেকে অদ্ভুতভাবে উদয় হয়েছিল, ঠিক সেভাবেই হাসতে হাসতে আবার সবাই টেবিলের নিচে অদৃশ্য হয়ে গেল।
আর এভাবেই বিটিএস 2.0 এর এক দারুণ ডিনার আড্ডার সমাপ্তি ঘটল। তো বন্ধুরা, তোমাদের সবার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।